ভারতে বসে দেশের রাজনীতিতে ফিরতে মরিয়া আওয়ামী লীগ গোপন আস্তানায় নেতাকর্মীদের নিয়ে ছক করছেন শেখ হাসিনা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। জামায়াতের আমিরের পর এবার মিয়া গোলাম পরোয়ারের এক্স আইডি হ্যাক। জামায়াতের বিবৃতি, ডাক্তার শফিকুরের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক। শেরপুর ৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যু, ওই আসনে নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির। শিগগিরই ঘোষণা হতে পারে উপনির্বাচনের তফসিল। বিএনপির আপত্তিতে সিদ্ধান্ত বদলালো নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে রাখা হবে না বিএনসিসির ক্যাডেটদের। উচ্চ ঝুঁকি বিবেচনায় এমন সিদ্ধান্ত, বলছে ইসি। আবারও দেশে ভূমিকম্প আতঙ্ক, ২৪ ঘন্টার মধ্যে ফের অনুভূত হতে পারে ভূকম্পন, আন্তর্জাতিক আবহাওয়াবিদদের শঙ্কা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতা। বাংলাদেশে তারা অপরাধী ও পলাতক হিসেবে বিবেচিত। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম। তবে ভারতের কলকাতায় বসে রাজনীতিতে ফেরার ছক কষছে আওয়ামী লীগের নেতারা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের শেষ দিকে হাসিনাকে তার শাসনামলের শেষ সময়ের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। এরপরও নিজের রাজনৈতিক ক্যারিয়ারে ইতি দেখা থেকে অনেক দূরে থাকা হাসিনা এই রায়কে মিথ্যা বলে নাকচ করেছেন এবং অসংকোচে ভারত থেকে তার প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন, যার মধ্যে আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে হাজার হাজার সমর্থককে সংগঠিত করার বিষয়ও রয়েছে। ভারতের রাজধানী দিল্লির এক সুরক্ষিত ও গোপন আস্তানা থেকে হাসিনা দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা তার কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা ও ফোনালাপে ব্যয় করেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় ভারত সরকারের সতর্ক নজরদারিতে। দলীয় কৌশল নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনার জন্য গত এক বছরে সাবেক সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য সহ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শেখ হাসিনা বাংলাদেশে থাকা কর্মী সমর্থক, দলের নেতা, তৃণমূল পর্যায়ের নেতা এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ভবিষ্যতে সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, ভারতে তাদের এই নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না। যদিও তিনি মেনে নিয়েছেন শেষমেশ দেশে ফিরলে তার জন্য হয়তো কারাগারই অপেক্ষা করছে, কিন্তু পরিস্থিতি বেশিদিন এমন থাকবে না বলে মনে করেন তিনি। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান পত্রিকা। সেখানে বলা হয়, এখন পর্যন্ত আওয়ামী লীগের নির্বাসিত এসব নেতার প্রত্যাবর্তনের পরিকল্পনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ব্যর্থতার ওপর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিমের দাবি, এই নির্বাচন দেশে কোনো স্থিতিশীলতা বা শান্তি বয়ে আনবে না এবং শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে। তামসিদ মির্জা, যুগান্তর নিউজ। বেশ কিছুদিন ধরেই আলোচনায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হওয়ার ইস্যু। বিশেষ করে আইডি হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত পোস্ট ঘিরে উঠছে সমালোচনার ঝড়। এরই মধ্যে এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। এমন উত্তেজনার মধ্যেই এবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এক্স আইডিতে সাইবার হামলা হয়েছে। দুর্বৃত্তরা হ্যাকিং এর পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্টে হামলা হয়। এর ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারীরা বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ারের এক্স আইডি হ্যাক করেছে। দুষ্কৃতিকারীরা রাত ৯টা ৩ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিং এর মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে এলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এমন গুরুতর অপরাধে লিপ্ত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন,
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয় ওই বিবৃতিতে। শেরপুর ৩ শ্রীবর্দী ও ঝিনাইগাতী আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭ এর উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন তবে সংশ্লিষ্ট আসনে নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। এর আগে মঙ্গলবার রাতে ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। ময়মনসিংহে নেয়ার পথে রাতে ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি হয়। সেখানে তিনি মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে বাংলাদেশে জামায়াতে ইসলামী নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়, কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় তার মৃত্যু হয়েছে। নির্বাচন ঘিরে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। সংস্থাটির তথ্য অনুযায়ী এবারের জাতীয় নির্বাচন ও গণভোটে সাধারণ ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে বিএনসিসি। তবে শেষ মুহূর্তে বিএনপির আপত্তির পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত বদলেছে ইসি। মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের কাছে ইসির পাঠানো এক চিঠিতে জানানো হয়, ক্যাডেটরা এখন কেবল রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। সরাসরি ভোট কেন্দ্রের ঝুঁকি থেকে সরিয়ে তাদের কেবল দাপ্তরিক ও কারিগরি সহযোগিতার কাজে রাখা হয়েছে। এর আগে দেশের প্রতিটি ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রদানের জন্য বিএনসিসি ক্যাডেটদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, অরাজনৈতিক ও শিক্ষার্থী নির্ভর এই বাহিনীকে নির্বাচনী ঝুঁকিপূর্ণ পরিবেশে ঠেলে দেওয়া ঠিক হবে না। তারা বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিল। বিএনপির সে দাবিকে গুরুত্ব দিয়ে শেষ মুহূর্তে এই পরিবর্তন আনল নির্বাচন কমিশন। ভূমিকম্পের আঘাতে একদিনে দুইবার কেঁপে উঠেছে বাংলাদেশ। সবশেষ মঙ্গলবার রাত ৯টা ৪০ দিকে মিয়ানমারের মিনবুতে ৫.৯ মাত্রার এক জোরালো ভূমিকম্প হয়। তাতে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। এর আগে একই দিন ভোরে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। যে ফল্টে সবশেষ ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি খুবই সক্রিয় থাকায় ২৪ ঘন্টার মধ্যে আবারও ভূমিকম্পের আফটার শকের আশঙ্কা রয়েছে। বুধবার কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ব্যাপারে এক সতর্কবার্তা দিয়েছেন। ওই ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর ইউএসজিএস এর প্রাপ্ত তথ্য অনুসারে সবশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯ মাত্রার। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে এটি। এই ভূমিকম্পটি একই ফল্টের উপরে সংঘটিত হয়েছে যে ফল্টে ২০২৪ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল। ফল্টটি খুবই সক্রিয়, ফলে ২৪ ঘন্টার মধ্যে আফটার শক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এদিকে রাতের ভূমিকম্পটি কক্সবাজার শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে ২০০ কিলোমিটারের কম দূরত্বে হয়েছে। এ কারণে বাংলাদেশে অনেক ভারী ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানান এই আবহাওয়া গবেষক। এর আগে ভোরে আরো একটি ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা মৃদু শ্রেণীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। দেশজুড়ে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যু। এরই মধ্যে এই ঘটনায় বঙ্গভবনে গিয়ে অভিযোগ করেছে জামায়াতের প্রতিনিধি দল। এরপরই মোহাম্মদ সারওয়ার আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ১:৩০টার দিকে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ার আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কার্যক্রম করা হবে। এদিকে মঙ্গলবার মধ্যরাতে রাজাবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারের জামায়াত ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশ। এ বিষয়ে ডিবি প্রধান বলেন, একটি অভিযান চলছে, এ বিষয়ে এখন কিছু বলা ঠিক হবে না, বিস্তারিত পরে জানানো
পাঠানো হবে। গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর ৩ আসনের জামায়াতে মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে 10টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে রাতে ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি হয়। সেখানে তিনি মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া বাংলাদেশে জামায়াত ইসলামী নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। এই সময় তার শোক সন্তপ্ত পরিবার, পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করার কথা উল্লেখ করা হয়।